যে আগামী যে সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ঢাকা 12 আসনে আমাকে মনোনয়ন দিয়েছেন। এই জন্য আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া আদায় করছি। আমি এই এলাকার সন্তান হিসাবে, এই এলাকার ছেলে হিসাবে আমি আপনাদের কাছে দোয়া চাই এবং সহযোগিতা চাই। আমি একটু কথা বলতে চাই, আমরা হঠাৎ করে আসিনি। এই এলাকায় জন্মগ্রহণ করেছি, এই এলাকায় বড় হয়েছি, এলাকায় খেলাধুলা করেছি। আমরা এই এলাকা থেকেই রাজনীতি শুরু করেছি। আমার সাথে আছেন আমার ছোট ভাই, ও এক সময় তেজগাঁ থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলেন, মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলেন, তেজগাঁ কলেজ ছাত্র দলের অন্যতম নেতা ছিলেন, বর্তমানে তেজগাঁ কলেজ গভর্নিং বডির অন্যতম সদস্য। আমার বাম পাশে বসা আবু সুফিয়ান দুলাল শহীদ তেজগাঁর সন্তান। এই তেজগাঁ কলেজে নেতৃত্ব দিয়েছে, তেজগাঁ কলেজে ভোটের মাধ্যমে বিপুল ভোটে তেজগাঁ ছাত্র সংসদের বিপি নির্বাচিত হয়েছে। আমি ওই এলাকায় এক সময় ছোট বেদের আগে বৃহত্তর তখন ঢাকার মহানগরীতে 15টা থানা ছিল, এখন 52টা থানা। তখন এই বৃহত্তর তেজগাঁ থানার আমিও সাধারণ সম্পাদক ছিলাম, এক সময় আমি সভাপতি ছিলাম। আমি ঢাকা মহানগর যখন 15টা থানা ছিল, ওই 15টা থানা ঢাকা মহানগরে আমি সাধারণ সেক্রেটারি ছিলাম, নির্বাচন সেক্রেটারি ছিলাম। অর্থাৎ এই এলাকায় আমাদের রাজনীতি, এই এলাকায় আমাদের দীর্ঘদিনের রাজনীতি। পরবর্তী পর্যায়ে ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ে রাজনীতি করেছি। আমি রাজনৈতিক যুবদল সারা বাংলাদেশে নেতৃত্ব দিয়েছি। যুবদলের একসময় ঢাকা মহানগরের সেক্রেটারি ছিলাম, যুবদল সারা বাংলাদেশের সাধারণ সম্পাদক ছিলাম, সভাপতি ছিলাম। কিন্তু আমাদের রাজনীতি ছিল ইতিহাস ব্যক্তির। আমরা শুধু রাজনীতি করিনি, আমাদের সামাজিকভাবে, যেহেতু ইতিহাস বোর্ডিং স্কুলে আমরা লেখাপড়া করেছি, এই এলাকায় বিশেষ করে তেজগাঁ শিল্প এলাকা, কেস্তরি বাজার, নাকালপাড়া, কেস্তরিপাড়া, রাজা বাজার, ইন্দা রোড, এই স্কুলে কিন্তু এইখানকার ভাইয়েরা কিন্তু আমরা লেখাপড়া করেছি। আমি এখানে আসার আগে আপনাদের স্কুলের সামনে একটু খবর থেকে দীর্ঘদিন অসুস্থ লাগে মন্টু ভাইকে দেখতে গিয়েছিলাম। তারা আমাদের ওই স্কুলের সিনিয়র ভাই, তার ছোট ভাইও আমাদের স্কুলের সিনিয়র ভাই, অনেকদিন পরে তাদের সাথে দেখা হয়েছে। তো এই কথাই এই কারণে বললাম, আমরা আমাদের একটি সামাজিক বন্ধন ছিল। আমরা হুট করে এসে রাজনীতি ইলেকশন করতে আসিনি। এলাকায় জন্ম হয়েছে, এলাকায় বড় হয়েছি, এলাকায় রাজনীতি করেছি, এলাকায় সামাজিক বন্ধন ছিল। কিন্তু গত 16 বছর আমরা কিন্তু এলাকায় আসতে পারিনি। আপনারা জানেন, গত 16 বছর আমরা আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই ফেসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক মামলা দিয়েছে। আপনারা জানেন, গত 2018 কিন্তু একটি নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে কিন্তু বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছিল। যেদিন মনোনয়ন দিয়েছিল এবং যেদিন তফসিল ঘোষণা হয়েছিল, তার এক সপ্তাহের মাথায় আমার ঢাকা 12 আসনে 4টি থানায় 91টি মামলা দিয়েছে। গায়েবী মামলার যে সরকার উৎপত্তি করেছিল, ফেসিস্ট সরকার, গায়েবী মামলা কোথাও বোম ফুটেনি, বোম ফুটেছে সবার নামে মামলা। এই যেভাবে 51টি মামলায় এক একটা মামলা 120 থেকে 160 জন আসামি, অর্থাৎ প্রায় 11,000 আসামি দিয়ে আমার সাথীর বন্ধুদেরকে, আমার কর্মী ভাইদেরকে, আমার বড় ভাইদেরকে আসামি করেছে, যারা আমাদের দল করেন, যারা আমাদের দলের সমর্থক। একটা নির্বাচনী এলাকায় যদি 11,000 লোক আসামি থাকে, তাহলে নির্বাচন সম্ভব হয় না। আমাকে এই এলাকায় আমার অনেক বন্ধুর বাড়ি আছে, যে একসময় যেখানে নির্বাচনী ক্যাম্প হতো, আমাকে একটু বাড়ি ভাড়া দিতে দেয়নি ফেসিস্ট সরকার। কেশকুনি পাড়ায় যেখানে এই 80 দশক থেকে এই বিএনপির অফিস হতো, নির্বাচন অফিস হতো, সেই বাড়িগুলো নির্বাচন আগে কিন্তু ফেসিস্ট সরকার দখল করে আমাকে অফিস করতে দেয়নি। আমাকে কোনো মাইক আমাকে ভাড়া দেয়নি, আমাকে কোথাও বসতে দেয়নি। কারণ হলো 91টা মামলার তো একদিনে দিয়ে ফেলেছে, আমাকে দিয়ে ফেলেছে। এক সপ্তাহে আমার নামে কোটি মামলা দিয়েছে, আমাকে তো আসামি। আমি যেখানে বসি ডিবি খুঁজে, পুলিশ খুঁজে, বসতে দেয়নি। আমি রাত্রে পোস্টার লাগিয়েছে, ভোরবেলা সেরে ফেলেছে। আমার মহিলা বোনরা ইলেকট্রিক দিতে গিয়েছে, তাদের মারধর করছে, কান ধরে উঠিয়েছে বলছে। এই নাখাল আপনার প্রাইভেট অফিসের পাশে যে ড্রাম ফ্যাক্টরি রাস্তা, এখানে আমাদের বোন 5-6 জনকে ধরে কান ধরে উঠিয়েছে বলেছে। শিববাগে আমার বোনদেরকে বাঁশ দিয়ে মেরেছে। হাতিজা আমার কিছু বোনকে লিফটেড করতে গিয়ে তাদের গ্রেপ্তার করে কোর্টে পাঠিয়ে দিয়েছে। লিফটেড করবে না, কি মামলা হবে, গ্রেপ্তার করে। তারপরে কিন্তু আমরা
ভোটে অংশগ্রহণ করেছিলাম। ভোট কি হয়েছে আপনারা জানেন, দিনে কোনো ভোট হয়নি, আগের দিন রাত্রে বাক্স ভরে ফেলেছে। বাংলাদেশের নতুন ইতিহাস সৃষ্টি করেছে পৃথিবীর ইতিহাসে, যে দিনের ভোট রাত হয়, যেটা মানুষ কখনো চিন্তা করে নাই, কল্পনা করে নাই। তারপর কিন্তু মানুষ সকালবেলা 1 ঘন্টা সময় পেয়েছিলেন। 1 ঘন্টায় এই ঢাকাবারের মানুষ আমাকে প্রায় 48,000 ভোট দিয়েছে। আমি ঢাকাবাসী এই 12 আসনের লোকজনের কাছে আমি কৃতজ্ঞ। আমি নির্বাচন করতে এসে, রাজনীতি করতে এসে মামলা খেয়েছি, এরকম মামলা খেয়েছি। আমি 82 থেকে আমি রাজনীতি করি, এরশাদ দিয়ে রাজনীতি করেছি, মামলা খেয়েছি, জেলে গেছি, জেল থেকে বেরিয়েছি, থানায় গেছি, অনেক থানা থেকে বেরিয়ে এসেছি। কিন্তু এই যে গত 16 বছর যে অত্যাচার নির্যাতন সরকার করেছে, এই 16 বছরে আমাকে 452টা মামলা দিয়েছে। আমি ফেসিস্ট সরকার আমলে একটা মিটিং ছিল, আমি মিটিং শেষ করে রিক্সায় উঠেছি, আমাকে পুলিশ থাপাতে রিক্সা থেকে ফেলে দিল, পরে ধরে নিয়ে গেল। আমি বললাম, ভাই আমাকে কোনো বাজে মামলা দেন না, আমার নাম অনেক মামলা, আমাকে কোর্টে পাঠিয়ে দেন। তারপর আমাকে কিন্তু বিশেষ করে আমাকে সিঙ্গেল ধরছে, আমি রিক্সা দিয়ে যাচ্ছি, এর থেকে রেলগেট ক্রস করছে, রেল লাইন ক্রস করছে, আমাকে ধরে নিয়ে গেল, আমাকে মামলা দিল। আমাকে ধরার সময় পুলিশের সাথে বোমাবাজি, মুহুর্মুহু সংঘর্ষ। আমি 1 নম্বর আসামি, আমার সাথে সহযোদ্ধা যারা আমার রাজনৈতিক বন্ধু, রাজনৈতিক কর্মী, তারা সবাই আসামি। এই যে মিথ্যাচার, আমি পরদিন ওসিকে বললাম, ভাই আপনার সাথে আমাকে ধরলেন, মারামারি কোথাও হলো, বোমাবাজি কোথাও হলো, আমাকে কেন এই মামলাটা দিলেন? সবাই উপরের নির্দেশ, কিছু করার নেই। আমাকে গ্রেপ্তার করে বিভিন্ন থানায় 29 দিন আমাকে রিমান্ডে নিল। 29 দিন পরে আমি যখন জেলখানায় গেলাম, আমাকে একটি রুমে রাখা হলো। আমি তো রাত্রিবেলা গেলাম, কোন রুমে রাখা আমি যাই না। সকালবেলা আমি বেরোবো, রুমের লকআপ বন্ধ, লকআপ খোলা নাই, সামনে এখন কারার কেউ আছে, সে বললো আপনার রুমে খোলা নিষেধ। একটি রুমে একটানা আমাকে 17 দিন রাখলো, আমাকে বের হতে দেয়নি। পরে শুনলাম যেই সেলটিতে রাখা হয়েছে সেটি হলো ফাঁসির আসামিদের সেল, কন্ডম সেল। আমি কিন্তু ফাঁসির আসামি ছিলাম না, আমার যত মামলা আছে রাজনৈতিক মামলা। তারপর আমাকে ফাঁসির আসামিদের সাথে রাখা হয়েছে, আমাকে একটা 17 দিন আমাকে একটি রুমের মধ্যে রাখা হয়েছে। আমার রুমের দরজা খোলা হয়নি, ছোট্ট একটি রুম রাখা হয়েছে। আমি 17 দিন পর আমাকে আমার দরজা যখন খুলে দিল, আমাকে নির্দেশ দিল, আপনি নিচতলা যেতে পারবেন না, উপরতলা উঠতে পারবেন না, আর আপনি আপনার ফ্লোরে কোনো রুমে ঢুকতে পারবেন না। মেনে নিলাম। আমার এই ফ্লোরে 2 ওয়াক্ত নামাজ হতো জামাতে। আমি প্রথম দিন 2 ওয়াক্ত নামাজ পড়লাম। রাত্রে এসে আমাকে বলা হলো, আপনি জামাতে নামাজ পড়তে পারবেন না, আপনার রুমে নামাজ পড়তে হবে। এই যে অবস্থাতে কি অত্যাচার নির্যাতন করেছে। আমি 16 মাস আমি জেলখানায় ছিলাম, প্রতিদিন আমাকে কোর্টে নিয়ে আসতো। আমার অসুস্থ থাকলেও আমাকে নেয় যেত না, জোর করে আমাকে কোর্টে নিয়ে আসতো। আমার তারপরে আমার জামিন, আমি সব মামলা জামিন করিয়েছি, জেল কেটে এসেছি, আবার নতুন মামলা দিয়েছে। আমার সহযোদ্ধারা, ভাইয়েরা, বন্ধুরা, আমার পরিবার সবাই জেল কেটে গেছে, আমাকে আনার জন্য আনতে পারেনি। জেল থেকে আমাকে নতুন মামলা গ্রেপ্তার করে ভিতরে পাঠিয়ে দিচ্ছে। এইভাবে 4 বার করেছে। তো নির্যাতনের পরেও কিন্তু আমরা শহীদের সবাই আদর্শকে ভূমিকাপন করে আমরা এই দল করেছি। এই দল আজকে আমরা দীর্ঘ 16 বছর ফেসিস্টের পদে নিশ্চিত হচ্ছে। আমাকে কেন নির্যাতন করেছে, এটা একটু আমাদের এলাকার যে এমপি, কুখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা যখন ছাত্র রাজনীতি করি, এই এলাকায় কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে কেউ চিনত না। সে কিন্তু আওয়ামী লীগ করতো কিনা এই এলাকার মানুষের সন্দেহ আছে। এই এলাকার আওয়ামী লীগের নেতৃত্ব ছিল অন্য লোক। হঠাৎ করে এই স্বরাষ্ট্রমন্ত্রী আমার তিনি হঠাৎ করে এমপি হলেন, মন্ত্রী হয়ে গেলেন, কিন্তু এলাকার লোকজন তাকে চিনত না। তিনি কিন্তু রাজনীতিবিদ ছিলেন না। এখন প্রশ্ন হলো, এই স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু রাজনীতি করেন নাই, তার কোনো রাজনৈতিক কর্মকাণ্ড ছিল না। আমি কিছুদিন আগে ফার্মগেটের এলাকায় মুরব্বীদের সাথে একটা মিটিং করেছিলাম। কোচিং সেন্টার নাম আলমগীর, এক কোচিং সেন্টার এবং তার একটা ছোট একটা স্কুল ছিল, স্কুলের প্রিন্সিপাল, সে ভদ্রলোক আসলো, তার এই স্কুলটা সরকার ডেকে নিয়ে জোর করে লিখে নিয়েছে। এলে আমাদের এলাকার স্বরাষ্ট্রমন্ত্রী রক্ষক বক্ষক হয়ে গিয়েছেন। এমনিভাবে এই ফার্মগেট এলাকায় অনেক বাড়ি বিচারে গিয়েছেন, আপনার ভাইয়ের সাথে বোনের দ্বন্দ্ব, স্বরাষ্ট্রমন্ত্রী স্বাক্ষর করেন, স্বাক্ষর করেছে লিখে নিয়ে মালিক স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গিয়েছেন। এভাবে মানুষের বাড়িঘর দখল করে নিয়েছেন।
আর তার পুত্র, বাপরে বাপ, তার পুত্র বিশাল ব্যাপার, সারাদিন মাদক সেবন করবেন আর মাদক বেচা কিনা করবেন। ঢাকা শহরে বড় মাদক ব্যবসায়ী ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র। আজকে আমাদের এলাকা যে মাদকে ভরে গিয়েছে, এটা হলো স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্রের অবতার। আজকে এই এলাকাকে এই কুখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী একদম ধ্বংস করে দিয়েছে। আমি শুধু বলতে চাই, আমিও অবশ্য আজকে অনেক কথা বলে ফেললাম, তারপরে অনেক বন্ধু আছেন, বন্ধুদের উদ্দেশ্যে একটু কথা বলো। আমার হিন্দু ভাইরা আছেন, কিন্তু আমাদের ভাই আছেন, বোন আছেন এখানে বলবো, আমরা দীর্ঘ 16 বছর এই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক ভাই গুম হয়েছেন, আপনারা জানেন। সাবেক এমপি ইলিয়াস আলী গুম হয়েছেন, পুলিশ থানার সাবেক কমিশনার চৌধুরী আলম গুম হয়েছেন, আমাদের নাখালপাড়ার আমাদের ছোট ভাই সুমন গুম হয়েছেন, আমাদের পার্শ্ববর্তী কলেজের সাধারণ সম্পাদক জাকির গুম হয়েছেন। তাদের অপরাধটা কি? তারা তো সন্ত্রাসী না, তারা তো মাদক ব্যবসায়ী না, তারা রাজনীতিবিদ। তারা কেন গুম হলো? তাদের লাশ কেন এখন পর্যন্ত পাওয়া যায়নি? তাদের একটি কারণ, তারা বিএনপি করে এবং বিএনপিকে ভালোবাসা প্রভাবশালী, তারা বিএনপির জন্য আন্তরিকভাবে কাজ করতেছিলেন, এই জন্যই তাদেরকে গুম করা হয়েছে। তারপরে কিন্তু বিএনপির কোনো নেতৃবৃন্দ ভয় পাননি, রাজপথ ছাড়েননি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 2 কোটি টাকা চুরি করছেন। কয় কোটি টাকা? 2 কোটি টাকা। সাবেক প্রধানমন্ত্রী হেসে বলেন 2 কোটি টাকা চুরি করছে খালেদা জিয়া। একজন 3 বারের প্রধানমন্ত্রী, তার কি টাকার অভাব? সে কি 2 কোটি টাকা চুরি করতে পারে? যে টাকা কিন্তু এখনো ব্যাংকে আছে, বেগম যে কিন্তু টাকা উঠান নাই, ওই টাকা বেড়ে 8 কোটি টাকা হয়েছে। বেগম খালেদা জিয়াকে 2 কোটি টাকা চুরি মামলা দিলেন, 10 বছর সাজা দিলেন। বেগম খালেদা জিয়া 6 বছর কারাবরণ করেছেন প্রধানমন্ত্রী। আর ফিজিক্স প্রধান শেখ হাসিনা হাসতে হাসতে বলেন, আমার কেউ 400 কোটি টাকার মালিক, আমার কেউ হেলিকপ্টারে চলে। সে গ্রেপ্তার হননি, তার সাজাও হননি। আজব দুনিয়া, আজব দেশ, আজব বাংলাদেশ। তার অর্থমন্ত্রী গর্ব করে বলেন, যখন বাংলাদেশ ব্যাংক থেকে 4000 কোটি টাকা উধাও হয়ে গেল, তার অর্থমন্ত্রী গর্ব করে বলেন 4000 টাকা কোনো টাকাই না, 4000 কোটি টাকা কোনো টাকাই না। কিন্তু বেগম জিয়াকে 2 কোটি টাকা মামলায় 10 বছর সাজা দিয়ে দিল। বেগম খালেদা জিয়া, আপনারা বেগম খালেদা জিয়া অসুস্থ ছিলেন, দীর্ঘদিন জেলখানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। বাংলাদেশের সমস্ত বড় বড় ডাক্তাররা বোর্ড বসে বলেছেন বাংলাদেশে বেগম খালেদা জিয়া এখন চিকিৎসা নেই, তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। সরকার পাঠাননি। সরকার তার কাছ থেকে ব্ল্যাঙ্ক কাগজে স্বাক্ষর চেয়েছেন। তিনি আর রাজনীতি করবেন না, তিনি আর বিএনপির পক্ষে কাজ করবেন, তিনি আর শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলবেন না। বেগম জিয়া কিন্তু দেন নাই। তিনি জানেন মৃত্যু তার হবে, তার মৃত্যু তার এগিয়ে যাচ্ছে, মানে দিনে দিনে যে কোনো ব্যক্তি মারা যাবেন। তারপরে কিন্তু শেখ হাসিনার সাথে বেগম খালেদা জিয়া আপোষ করেন নাই। বিদেশ থেকে ডাক্তাররা আসছেন, তারাও একই কথা বলেছেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশে মাটির কোনো চিকিৎসা নেই, তাকে উন্নত চিকিৎসা বিদেশ পাঠাতে হবে। সরকার কিন্তু অনুমতি দেননি। অথচ এই বাংলাদেশে যাদের 12 বছর সাজা হয়েছে, 10 বছর সাজা হয়েছে, এই সাজা নিয়ে তারা বন্দী ছিলেন, তারা বিদেশে ঘুরে বেরিয়েছেন। এমনি অবস্থায় আমাদের নেত্রী আল্লাহর রহমতে আপনাদের বাংলাদেশের মানুষের দোয়ায় এখনো বেশি আছে। আজকে আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্ট সরকারকে আমরা উৎখাত করেছি। এই ফ্যাসিস্ট পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম কোন ফ্যাসিস্ট প্রধান, এমপি, মন্ত্রী, এমনকি জাতীয় মসজিদের খতিব, সেও কিন্তু চোরের মতো পালিয়ে গেছে। ভাই, এমপিরা মন্ত্রী, প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন, এমপিরা পালিয়ে গেলেন কেন? মন্ত্রীরা পালিয়ে গেলেন কেন? থাকতে এমনকি তাদের নিয়োগপ্রাপ্ত জাতীয় মসজিদের খতিব, সেও পালিয়ে গেলেন। সবাই ছিল চোরের স্বর্গরাজ্য, এই জন্য সব পালিয়ে গেলেন। আজকে আমরা মুক্ত হয়েছি। আগামী বছর একটি সংসদ নির্বাচন হবে। জনগণের সরকার ছাড়া কিন্তু কোন রাষ্ট্র এগিয়ে যেতে পারে না। কোন জনগণের সরকার ছাড়া কোন দেশের উন্নতি হতে পারে না, অর্থনৈতিক উন্নয়ন হতে পারে না, সামাজিক উন্নয়ন হতে পারে না। এই জন্য আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কার ভাষা বলছেন যত দ্রুত নির্বাচন দেওয়া উচিত। তাই আজকে আমরা বলতে চাই যে আপনি এমপি আল্লাহর রহমতে ক্ষমতা আসেন, আল্লাহ পাক যদি আমাকে এই এলাকায় সুযোগ করে দেন মানুষের সেবা করার জন্য, আপনাদের যে সমস্যাগুলো আছে ইনশাল্লাহ সমস্যাগুলো সমাধান হবে। ইনশাল্লাহ এই কলেজ চাকরি করার জন্য দ্রুত চেষ্টা করবো। আবারও আমি দোয়া চেয়ে সবাই চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।